ছোটদের আমার শুভেচ্ছা। আজকে আমরা যে বাড়িতে সৎসঙ্গে উপস্থিত হয়েছি সেটা একাধারে আমার বোনের বাড়ি। আমার সঙ্গে তো রক্তের সম্পর্ক নেই, বেশি দিনও তাদের দীক্ষা হয়নি। তারা এসেছিল ধরুন বছর পাঁচেক আমার সঙ্গে যতদূর আলাপ। ওকে আমাদের সবাই সব ভাইয়েরা খুব স্নেহ করে, কোনোদিন কোনো কাজে না বলে না। আজকে এসে জানলাম এ বাড়িতে প্রতি মাসের শেষ রবিবার সৎসঙ্গ হয় এবং ঘটনাক্রমে আমাদের মন্দিরেও শেষ রবিবার মাসিক সৎসঙ্গ হয়। এবার পূজনীয় বিন্দুদা আসার কারণে গত রবিবার আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, সেই জন্য এবার আমরা একটু ফ্রি। শুনলাম যে মাম্পির বাড়িতে সৎসঙ্গ হবে, তবে যাবো সবাই, তাহলে যাবো, মানে সবাই ফ্রি। আমরা চলে আসলাম। এসে আমরা এসছি এখানে, আপনারা সবাই গুরুজন, আপনাদের কাছে শুনবো। তপন কাকুর কাছে এই খড়গপুর মন্দির নিয়ে আমি অনেক শুনেছি, অনেকের কথা শুনেছি, আলাপ নেই হয়তো কারোর সঙ্গে আমার, কিন্তু তপন কাকুর জীবনে বেশিরভাগ সময়টা গোল্ডেন টাইমটাতে খড়গপুরে কেটেছে। এখানে যত মানুষের সঙ্গে তপন কাকুর কথা হয়েছে, যত মানুষের সঙ্গে তিনি মিশেছেন, সবার কথা আমাদের মংলামারাতে আলোচনা হয়। যেটা দাদা বললেন প্রশ্ন করতে গিয়ে, মংলামারাতে আপনাদের কথা আলোচনা হয়। অনেকের নাম আমরা জানি, কিন্তু হয়তো মুখের সঙ্গে আলাপ নেই। বছর 20 আগে 2005 সাল 30শে জানুয়ারি আমার দীক্ষা হয়েছিল। আমার একজন স্যার ছিলেন, আমি তখন মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়ি। আমার একজন স্যার ছিলেন, তার যাজনে আমার দীক্ষা হয়েছিল। আমি যখন দীক্ষা নিতে যাব, আমি ছাত্র হিসাবে কোনোদিনও ভালো ছাত্র নই, খুব বাজে ছাত্র। আমার স্যার আমাকে বলছিলেন যে তোর মেডিটেশন দরকার, তুই একটু ধ্যান ট্যান করিস। এখন ধ্যান টিভিতে দেখছি, মহিষাসুর ধ্যান করছিল পাহাড়ে পর্বতে গিয়ে। ধ্যান বলতে আমরা এরকমই বুঝি, ঠাকুরের কাছে এসে সেই ধ্যান ভঙ্গ হয়েছে। আমি সেই রকম ধ্যান করতে লাগলাম পুকুর পাড়ে বসে, ভোর থেকে একটু সকাল সকাল, প্রচুর মশা, ধ্যান আর হয় না, বুঝতে পারলেন। আমি স্যারকে বললাম, স্যার এই তো হজ হচ্ছে না এরকম, বলছি এটা কাজ কর, তুই ঠাকুরের দীক্ষা নিয়ে নে। আমি ভাবলাম যে হ্যাঁ, পরীক্ষায় পাস করতে হবে, রেজাল্ট আমার প্রচুর খারাপ, আমি দীক্ষা নেব। কি করতে হবে না, দীক্ষা নিলে ইষ্টভৃতি করতে হবে। ইষ্টভৃতি কি জিনিস স্যার আমাকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছিলেন। আমি দীক্ষা নেবো এরকম একটা মানসিক প্রস্তুতি নিলাম। কিন্তু আমি যখন বাড়িতে বললাম, আমার মা উপস্থিত আছেন এখানে, আমার বাবা, তারা বলে যে না, দীক্ষা টিক্ষা নেওয়া যাবে না। আমার দাদু দশম সংস্কারে বৈষ্ণব ছিলেন, আমার বাড়িতে ভাগবত ছিল, পূজা পাঠ হতো। আমার বাবা একদম নাকচ করে দিয়েছে দীক্ষার কথা। তো আমি খুব শান্ত প্রকৃতির ছেলে, তো সেই জন্য আমি এটা করে খাওয়ার পান্তা টান্তা খেয়ে দিয়ে স্নানও করা হয়নি, লুকিয়ে চলে গেছে মন্দির। গিয়ে আমার প্রথম দেখা হয়েছে তখন কাকুর সঙ্গে। আমি তখন চিনতাম না তখন কাকু বললেন, কি বাবা? আমি বললাম, আমাকে স্যার বলছিলেন দীক্ষা নেওয়ার কথা। বলে আসো তাহলে। এবার দীক্ষা নিতে কি লাগে, প্রণামী লাগে, আমার কাছে ছিল না। তখন কাকু বললে, আমি দিয়ে দিচ্ছি, বসে যাও। আমার কিন্তু আলাপ নেই তখন কাকুর সঙ্গে। তখন আমার দীক্ষা হয়ে গেল সেদিন। দীক্ষার পরে আমার বাড়ি ফিরে আসার পরে আমার মা, আমার বাবা যখন জানতে পারলেন আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়াটা বড় কথা না, আমি যে কথা না শুনে তাদের অবজ্ঞা করে দীক্ষা নিয়েছি, সেটার জন্য আমার উপর নিদারুণ প্রভাব চলতে লাগলো। শেষে মায়ের সঙ্গে আলাপ করে দেবো, আমি বিষয়টা জেনে নিতে পারবেন আরো। এমন প্রভাব চললো, আমাকে যত শাস্তি বেড়েছে তত আমার জেদ বেড়েছে। আমি ইষ্টভৃতি করার পয়সা পাই না তখন, 20 বছর আগের কথা। আমি চাল দিয়ে ইষ্টভৃতি করতে শুরু করলাম। এমন অবস্থা, আমাদের মন্দিরে দিলীপ দা বলে একটা দাদা ছিল, সে আমাদের বাড়িতে আসলো একদিন। আমার মা আগে এসে প্রণাম করলো, মা সম্বোধন করে। আমার মা তার এই মা ডাক শুনে ঈদ বলে গেল। এইরকম করতে পরের টার্মে আমার মায়েরও দীক্ষা হয়ে গেল। মা আমার বড় বোনের,
আমার বাবা আমাদের যতটা বিরোধী ছিলেন, মা চলে আসায় আমার দলে, তখন আমার বাবা একটু নিউট্রাল হয়ে গেলেন। পরে আমার বাবাও দীক্ষা নিলেন। আস্তে আস্তে আমাদের পরিবারে ঠাকুরের প্রতিষ্ঠা হয়। আমার বাবা মা সবাই আমাদের শস্ত্র ন্যায় করে এবং এইভাবে আমরা ঠাকুর নিয়ে চলতে থাকি। ঠাকুর নিয়ে আমরা প্রচুর আনন্দে আছি। এইটুকু কথা আপনারা সবাই জানেন, বলার মতো কিছু নেই। এইটুকু কথা বলতে পারি, আমার জীবনে যদি আমি ঠাকুর না পেতাম, এইখানে এখন দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। কিছু না হলেও হয়তো দেখা যেত কোনো একটা সুরার দোকানে দাঁড়িয়ে, আমার বয়সে আমার বন্ধুরা কিন্তু তাই করছে। কিছু বন্ধুরা আমার সঙ্গে এসছে, কিছু কিন্তু এখনো আসেনি, নিয়ে আসা যায়নি, বা আমি তাদের কাছে পৌঁছাতে পারিনি। এইভাবে কিন্তু আমরা চলছি। বিষয়টা হচ্ছে, আমি আমার জীবনে ঠাকুরকে যে প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করা মানে কি? প্রতিষ্ঠা করা মানে আমি ঠাকুরের কথা শুনে চলবো। আমরা অনেকেই সৎসঙ্গে চলে যাই, সৎসঙ্গে গেলাম, আমরা কথা শুনলাম। এখানে সেরকম আমাদের গ্রামে যেমন প্রচুর কীর্তন হয়, নিশি প্রহর, অষ্টম প্রহর হয়, এখানে হয় কিনা আমি জানি না। এরকম সবাই যায়, গিয়ে শুনে আসলাম, কিন্তু আমার জীবনে সেগুলো কোনো কাজে লাগালাম না, তাহলে কিন্তু আমাদের জীবনে তার কোনো মূল্য নেই। ঠাকুর ধরে আমি যদি ঠাকুরের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমার জীবনে অ্যাপ্লাই করতে থাকি, তবেই কিন্তু জীবনে আসল আনন্দ পাওয়া যাবে। না হলে আমরা সৎসঙ্গে যাওয়া, আমার বাড়ি আসা, সৎসঙ্গে যাওয়া, বাড়ি আসা, এই চলতে থাকবে। আমাদের জীবনে তাই হওয়া দরকার। সময় খুব সংক্ষিপ্ত, আপনারা সবাই ভালো থাকবেন। একটা কথা আমি যেটা বুঝেছি, সেটা আমরা যারা এখানে উপস্থিত আছি, আগে আমার পরিবারে ঠাকুরের প্রতিষ্ঠাটা শক্ত করে করতে হয়, তারপরে কিন্তু বাইরের মানুষকে যাজন করা। নাহলে আমি বাইরের মানুষকে অনেক কথা বলি, আমার ঘরের লোকে ঠাকুরের কথা শোনে না, আমার ঘরে তার প্রতিষ্ঠা হয় না। এইরকম কিন্তু চললে ঠাকুরের প্রতিষ্ঠা হবে না। আগে আমার পরিবারে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চা, সবার মধ্যে, আমার মা, আমার বাবা, তাদের মধ্যে ঠাকুরের প্রতিষ্ঠা করুন, এবং সেটা শক্তভাবে। তাহলে দেখবেন আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আমি জ্ঞানের কথা কিছু বলে ফেললাম, সবাই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।